কিছু কয়লা শ্রমিক মাটির 1000 মিটার নিচে একটা কয়লার খনিতে প্রবেশ করে। এরপর তারা সেখানে একটা দেয়াল আবিষ্কার করে, যার ভেতর থেকে তারা অদ্ভুত সব হাড়হিম করা শব্দ শুনতে পাচ্ছিল। কৌতূহলবশত শ্রমিকরা তখন ডায়নামাইট ব্যবহার করে উক্ত দেয়াল উড়িয়ে দেয়। এরপর তারা ভেতরে প্রবেশ করে, কিন্তু ভেতরে তারা যা দেখতে পায় সেটা দেখার জন্য শ্রমিকরা মোটেও প্রস্তুত ছিল না। তো কি হয়েছিল তাদের সাথে, কয়লার খনির ভেতরে তারা কি এমন দেখতে পেয়েছিল, আর শেষ পর্যন্ত তারা উক্ত খনি থেকে বেঁচে ফিরতে পেরেছিল কিনা, এই মুভির প্রত্যেক ধাপেই এমন কিছু ঘটতে চলেছে যা দেখে আপনিও ভয় পেতে বাধ্য হবেন। তো মুভিটি শুরুর আগে চলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই। আচ্ছা চলুন তবে দেখে আসি 2023 সালে নির্মিত অসাধারণ একটি হরর অ্যাডভেঞ্চার মুভি দ্য ডিপ ডার্কের গল্প কথা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সোহাগনিক আছি মুভি স্টাকারের সাথে। ঘটনার সময়কাল 1856। বেশ কিছু শ্রমিকদের দেখা যায় যারা মাটির 1000 মিটার নিচে একটা কয়লার খনিতে কাজ করছেন। একটু পর ওইখানে তারা একটা অন্ধকার গুহা আবিষ্কার করে, তবে সেটার ভেতরে ঢোকার মতো সাহস তাদের কারোরই নেই। অবশেষে তাদের দলনেতাকে খবর দেওয়া হয় এবং তিনি এসে একাই উক্ত গুহার ভেতরে প্রবেশ করেন। লাঠির সাথে আগুন দিয়ে দলনেতা আস্তে আস্তে গুহার ভেতরে এগোচ্ছেন। তবে একটু সামনে গিয়েই তিনি গুহার ভেতরে কিছু একটা দেখে তার চোখ আটকে যায়। মারাত্মক ভয়ে তিনি দৌড়ে বের হওয়ার সময় গুহার ভেতরে বড়সড় একটা ব্লাস্ট হয়, আর এর মাঝে ঘুম ভেঙে যায় আমিরের। ঘটনা এখন 1956। আমিরকে তার কোনো এক বন্ধু ডাকছে। এরপর তারা দুইজন কোনো একটা কয়লার খনিতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। তারা খুবই দরিদ্র পরিবারের, তাই তাদের কোনো একটা চাকরি হলেই হলো। আর তাই বুক ভরা আশা নিয়ে আমিররা একটা জায়গায় চলে আসে। এইখান থেকে বিভিন্ন শ্রমিক নিয়োগ করা হয়। তারা বাছাই করে শ্রমিকদের ফ্রান্সের বিভিন্ন কারখানায় কর্মস্থানে পাঠান। আমিররা দ্রুত এসে লাইনে দাঁড়িয়ে পড়ে। ওইখানের একজন সবার উদ্দেশ্যে বলেন যাদের নির্বাচিত করা হবে তাদের কাজ এবং বাসস্থান দেওয়া হবে, একই সাথে তাদের পরিবারের টাকাও পাঠানো হবে। এরপর দুইজন লোক এসে লাইনে থাকা শ্রমিকদের পরীক্ষা করে দেখছেন। যারা শারীরিকভাবে ঠিকঠাক আছে তাদের বুকে সবুজ সিল মারা হচ্ছিল, এবং যারা বাতিল তাদের লাল রঙের সিল মারা হচ্ছিল। তো এইখানে আমিরের সেই বন্ধুটি বাদ পড়ে, কারণ সে অসুস্থ ছিল। এরপর আমিরের কাছে এসে জিজ্ঞেস করা হয় সে ফার্সি বলতে পারবে কিনা, কিন্তু আমিরের ফার্সি ভাষা জানা নেই। সুতরাং আমিরও বাদ পড়ে, কিন্তু আমিরের কাজের খুবই প্রয়োজন ছিল। তাই সে ওই লোকটির কাছে অনুনয় বিনয় করে, কিন্তু লোকটি তাকে নিতে রাজি হয় না। আমির তখন লোকটির হাত থেকে সবুজ সিল নিয়ে সে নিজেই নিজের শরীরে দিতে থাকে। এই ঘটনায় ওই লোকটি আমিরকে বলে তুমি যা করেছ এটা সাহসের ব্যাপার, সুতরাং তোমাকে সিলেক্ট করা হলো। এতে আমির বেশ খুশি। তো এরপর নির্বাচিত ব্যক্তিদের তাদের কাজের উদ্দেশ্যে বাসে উঠানো হয়। অন্যদিকে ফ্রান্সের একটা কয়লা কারখানা দেখানো হয়, যেখানে এক ব্যক্তি আসেন, তার নাম প্রফেসর বার্থার। তিনি এসে উক্ত কারখানার ম্যানেজার মিস্টার ফসিলের সাথে দেখা করেন তার কোনো এক বিশেষ উদ্দেশ্য নিয়ে। তো জানা যায় এই প্রফেসর বার্থার একজন বিজ্ঞানী। তিনি পুরনো প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো খোঁজ করেন এবং সেগুলো নিয়ে রিসার্চ করেন। তো তিনি উক্ত কারখানায় এসেছেন কোনো এক পুরনো নিদর্শন সংগ্রহ করতে, যা কিনা এই কয়লা কারখানার 1000 মিটার নিচে পাওয়া যাবে। কিন্তু 1000 মিটার নিচে যাওয়া খনি শ্রমিকদের জন্য তাদের জীবনে ঝুঁকি থাকে বেশ মারাত্মক, সেখানে যাওয়া যাবে না। ম্যানেজার প্রথমে বার্থারের প্রস্তাবে রাজি না হলেও পরে সে রাজি হয়, এবং তিনি উক্ত কারখানার সবথেকে সাহসী এবং শক্তিশালী একজন খনি শ্রমিক টিম লিডারকে ডেকে আনেন, যার নাম রোল্যান্ড। এরপর তিনি রোল্যান্ডকে প্রফেসর বার্থারের কথা জানান। অন্যদিকে আমিরকে দেখা যায় সে উক্ত কারখানায় চলে এসেছে। কয়েকজন শ্রমিকের সাথে তার পরিচয়ও হয়। আমির রোল্যান্ডের টিমের সদস্য। সবাই যার যার পোশাক পরে নেয়। এখন তারা কয়লার খনিতে প্রবেশ করবে। রোল্যান্ড এসে তার টিমের বাকি সদস্যদের সাথে আমিরের পরিচয় করিয়ে দেয়। এই ছেলেটির নাম লুইস, এরপর পোলো, মিগুয়েল এবং স্যান্টনি। তো তারা এখন মোট 6 সদস্যের একটা টিম, এবং তাদের সাথে যুক্ত হন প্রফেসর বার্থার। তারা আজ খনির 1000 মিটার নিচে যাবে। এটা শুধু প্রফেসরের জন্যই। তো এরপর সবাই লিফটে উঠে পড়ে। বেশ কিছুটা সময় পরে লিফট খনির 1000 মিটার নিচে চলে আসে। এরপর তারা সবাই হেঁটে আরও কিছুটা সামনে যায়। প্রফেসর একটা জায়গায় বসে কিছু একটা পরীক্ষা করে বলেন তিনি সঠিক জায়গায় এসেছেন। এখন তাদের নিচের পাথরের দেয়ালটি ভাঙতে হবে। তো রোল্যান্ডের অনুমতি পেয়ে বাকি সদস্যরা ডায়নামাইট ব্যবহার করে মুহূর্তের ভেতরে ওইখানে নিচের দেয়াল ভেঙে ফেলে, এবং দেখা যায় এইখানে একটা গর্তের মতো সৃষ্টি হয়েছে, নিচে বড়সড় একটা গুহা। টিমের সবারই তখন একটু ভয় ভয় লাগছিল বিদায় তারা উক্ত গুহার ভেতরে প্রথমে প্রফেসরকে নামিয়ে দেয়। তো রশি দিয়ে প্রফেসর উক্ত গুহার ভিতরে নেমে পড়েন। এরপরে এক এক করে বাকি সদস্যরাও উক্ত গুহার ভেতরে নেমে পড়ে।
রোল্যান্ড গুহার অবস্থা দেখে বলে এটা সেন্ট লুইয়ের অভিশপ্ত একটি পুরনো খনি, আর গুজব আছে নাকি যে এটা 100 বছর আগেই ঘটেছিল। এইখানে নাকি এক ভয়াবহ আগুন লেগেছিল যা নেভানো সম্ভব হয়নি, এবং এইখানে নাকি 30 জনেরও বেশি খনি শ্রমিক আটকা পড়েছিল এবং তারা আর বের হতে পারেনি। পরে নাকি এই গুহাটি ভরাট করে দেওয়া হয়েছিল। তো এখন এই গুহা তাদের মোটেও নিরাপদ জায়গা নয়, সুতরাং যত দ্রুত সম্ভব এইখান থেকে বের হতে হবে। কিন্তু তখন তারা দেখে তাদের সাথে প্রফেসর সেখানে নেই। ভেতরে গুহার একাধিক প্রবেশপথ থাকায় রোল্যান্ডের কথা মতো তারা দুইটা আলাদা দলে ভাগ হয়ে গুহার দুই দিকে চলে যায়। তো লুইস, স্যান্টনি আর আমির একসাথে এগোচ্ছে। তারা গুহার খানিকটা ভেতরে ঢুকতেই তাদের নজরে পড়ে গুহার একটা জায়গায় বহু বছরের পুরনো মানুষের একটা কঙ্কাল পড়ে আছে। এটা দেখে তারা বেশ অবাক হয় এবং তারা বুঝে যায় এই ব্যক্তি সেন্ট লুইয়ের 100 বছর আগের সেই খনি শ্রমিক। তার মানে উক্ত ঘটনা মিথ্যে নয়, বাস্তব। আমির তখন ওইখানে দেয়ালে কিছু লেখা দেখতে পায়। তারা লেখাটি পড়ে। লেখাটি ছিল, আমরা অভিশপ্ত, এর জন্য আমাদের শাস্তি দেওয়া হচ্ছে। সে ঘুমিয়ে আছে, তবে সে আবার ফিরে আসবে। লেখাটি পড়ে আমির ভাবছে এইখানে কার কথাই বা বলা হয়েছে। যাই হোক, এরপর আমিররা আবার সামনে এগোয়। একটু পরে তারা সবাই আবার একসাথে মিলিত হয়। তারা প্রফেসরকে একটা জায়গা দেখতে পায় যেখানে দাঁড়িয়ে তিনি বেশ কিছু ফটো ক্যাপচার করছিলেন। রোল্যান্ড এসে প্রফেসরকে কিছু কথা শোনায় এবং সে চায় তারা এখন এইখান থেকে বেরিয়ে যাবে, কিন্তু প্রফেসর যেতে চান না। তিনি তখন বলেন এই দেয়ালের পেছনে এমন কিছু আছে যা বছরের পর বছর ধরে তিনি খুঁজে চলেছেন এবং সেগুলো মহামূল্যবান জিনিস। তো সব কথা শুনে রোল্যান্ড উক্ত দেয়াল ভাঙতে রাজি হয়। এরপর ডাইনামাইট ব্যবহার করে উক্ত দেয়াল ভাঙা হয়। দেখা যায় ভেতরে সুবিশাল গুহা। তারা ভেতরে প্রবেশ করে দেখে দেয়ালের গায়ে কিছু অদ্ভুত সংকেত আঁকা। তো আরও কিছুটা সামনে এগোনোর পরে তারা একদমই থমকে যায়। তাদের সামনে বেশ কিছু মানুষের কঙ্কাল, ভাঙা হাড় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এবং সেখানে বহু বছরের পুরনো একটা মমির সন্ধান তারা পায়। প্রফেসর জানান এই মমি এক ধরনের দেবতা যা প্রাগৈতিহাসিক যুগে সবাই বিশ্বাস করত। রোল্যান্ড গুহার ভেতরে এমন অবস্থা দেখে সে আর এইখানে থাকতে চাইছিল না, তাই সে সবাইকে নিয়ে দ্রুত বের হতে যায়। তারা যেখান থেকে গুহার ভেতরে প্রবেশ করেছিল সেখানে আসে এবং উপরে ওঠার জন্য তৈরি হয়। আর তখনই ঘটে এক মহাবিপদ। দেয়ালে ফাটল ধরে এবং পাথর ভেঙে পড়ে যায়। এতে করে তারা একটু একটু আহত হলেও স্যান্টনির অবস্থা বেশ খারাপ হয়ে পড়ে। তার পা খুব বাজেভাবে ভেঙে যায়। এই অবস্থায় রোল্যান্ড আরও বেশি ঘাবড়ে যায়, কারণ তাদের বের হওয়ার পথ পুরোপুরিভাবে ভেঙে গেছে। এখন তো মহাবিপদ। তাই সে পোলো, লুইস আর আমিরকে একটা জায়গা খুঁজে বের করতে বলেন যেখান থেকে তারা বের হতে পারবে। তো দেখা যায় পোলো আর লুইস সেই জায়গায় চলে যায় যেখানে প্রাগৈতিহাসিক যুগে সেই দেবতার মমিটি রাখা ছিল। তারা দুইজন উক্ত মমিটির উপর থেকে ঢাকনা খোলার চেষ্টা করে, কারণ আগে নাকি এইসব মমির ভেতরে মহামূল্যবান জিনিস রাখা হতো। কিন্তু আমির এটা করতে চাইছিল না। তার বিশ্বাস এটা চুরি করলে হয়তো তাদের উপর কোনো অভিশাপ লাগতে পারে। তো খানিকক্ষণ পরে তার উক্ত মমির উপর থেকে ঢাকনাটি সরিয়ে দেখে মমির ভেতরে বেশ কিছু হিরের টুকরো পড়ে আছে। পোলো আর লুইস সব হিরেগুলো নিয়ে যায়। তবে আমির এটা করতে নিষেধ করায় লুইস আমিরকে মারধর করে এবং এই কথা যেন সে কাউকে না বলে এটাও বলে দেয়। তো আমির সেখান থেকে চলে যায়। লুইস আর পোলো ওইখানেই বসে আছে। একটু পরে দেখা যায় সেই মমির ভেতর থেকে কোনো একটা আজব প্রাণী জীবিত হয়ে উঠে বসে। তার হাত কঙ্কালের মতো। লুইসরা পেছন থেকে একটা অদ্ভুত শব্দ শুনে পেছনে তাকালে তারা মারাত্মক ভয়ে আটকে ওঠে। আমির দেখে লুইস আর পোলো চিৎকার করে ওই জায়গা থেকে দৌড়ে বের হচ্ছে। এরপর তারা তিনজন দৌড়ে রোল্যান্ডের কাছে চলে আসে। তারা মারাত্মক ভয় পেয়ে আছে। এরপর তারা বলে তারা সেই মমির ভেতর থেকে কিছু একটা জীবিত হয়ে উঠে আসতে দেখেছে। এটা বেশ ভয়ানক দেখতে। তো তারা কথা বলছিল, তখনই পোলোর পেছনে সেই ভয়ানক প্রাণীটি এসে দাঁড়ায় এবং সাথে সাথে পোলোর মাথা ধরে দ্রুত তাকে টেনে সেখান থেকে নিয়ে দৌড়ে পালায়। রোল্যান্ডরা প্রাণীটির পিছু ধাওয়া করে এবং একটা জায়গায় এসে দেখে এই অবস্থা। ওই ভয়ানক প্রাণীটি পোলোর মাথা ছিঁড়ে নিয়ে চলে গেছে। পেটের নাড়িভুড়ি সব বের করে নিয়েছে। দেহটি উল্টো অবস্থায় ঝুলছে। এই দৃশ্য দেখে রোল্যান্ডরা সবাই ভয়ে আটকে ওঠে। রোল্যান্ড তখন প্রফেসরের কাছে এই প্রাণীর সম্পর্কে সত্যিটা জানতে চায়। প্রফেসর জানান প্রাগৈতিহাসিক যুগে নাকি মানুষেরা এই প্রাণীটিকে তাদের দেবতা মানত এবং এই জায়গায় তাদের দেবতাকে খুশি করার জন্য মানুষ বলিদান দিত। তো এখন এইখান থেকে কিভাবে বের হবে সেটা তাদের খুঁজে বের করতে হবে। তাই তারা সবাই তখন ভেঙে পড়া সে জায়গায় চলে যায়। এইদিকে স্যান্টনের পা ভেঙে গেছে, সে তো একাই এইখানে পড়ে আছে। তখন সে দূর থেকে কিছু একটা গোংরানির শব্দ শুনতে পায়। টর্চ তার নাগালের বাইরে, তাই সে তখন প্রফেসরের ক্যামেরাটি ব্যবহার করে দূরে লাইট মারার জন্য। স্যান্টনি ক্যামেরার ফ্ল্যাশ দিয়ে বারবার দেখছিল গুহার ভেতরে কিছু আছে কিনা, কিন্তু প্রথমে সে কিছুই দেখতে পায় না। তবে পরের বার ফ্ল্যাশ মারতেই এক মুহূর্তের আলোতে সে দেখে দূরের অন্ধকারে এমন একটা প্রাণী দাঁড়িয়ে আছে। এতে স্যান্টনি মারাত্মক আতঙ্কিত হয়ে পড়ে।
এবং পরের বার ফ্ল্যাশ মারতেই দেখা যায় উক্ত ভয়ানক প্রাণীটি তার সামনে চলে এসেছে এবং তাকে আক্রমণ করে। তখনই রোল্যান্ডরা আবার ফিরে এসে দেখে স্যান্টনি এইখানে নেই। তখন তারা দেখে তাদের ঠিক সামনেই সেই ভয়ানক প্রাণীটি স্যান্টনিকে ধরে দাঁড়িয়ে আছে। এরপর ওই প্রাণীটি স্যান্টনির পেট পুরোপুরিভাবে চিরে ফেলে এবং সেখান থেকে পালিয়ে যায়। তো স্যান্টনি সাথে সাথেই মারা যায়। এতে রোল্যান্ডরা সবাই একদমই ভেঙে পড়ে। তো এখন তারা 5 জন বেঁচে আছে। তারা বসে প্ল্যান করছিল কিভাবে তারা এই প্রাণীটিকে মারতে পারবে, কিন্তু তাদের কাছে এখন পর্যাপ্ত পরিমাণে ডায়নামাইটও নেই। সুতরাং এখন তাদেরকে পরিকল্পনা অনুযায়ী এগোতে হবে। তো এরপর তারা 5 জন আস্তে আস্তে গুহার ভেতর দিয়ে এগোচ্ছে। সবার চোখ মুখে একটা অজানা ভয়, সবাই বেশ আতঙ্কে। এই বুঝি ভয়ানক প্রাণীটি তাদের উপর ঝাঁপিয়ে পড়ল। তারা সবাই এইভাবে আস্তে আস্তে সামনে এগোয়। প্রফেসর তার নোটবুক দেখে তাদের পথ দেখাচ্ছেন। তো তারা বেশ খানিকক্ষণ গুহার ভেতর দিয়ে হেঁটে একটা জায়গায় চলে আসেন এবং দেখেন এইখানে লোহার খাঁচার ভেতরে বেশ কিছু মানুষের কঙ্কাল পড়ে আছে, যাদের আটকে রাখা হয়েছে। তো তারা সতর্কতার সাথে আরও কিছুটা সামনে চলে আসে এবং দেখে একটা গুহার মুখে তাজা রক্ত। প্রফেসর তখন উক্ত গুহার ভেতরে ঢোকেন, তার সাথে আমির। দেখা যায় গুহার ভেতরে অর্ধ খাওয়া একটা ঘোড়ার দেহ পড়ে আছে। রোল্যান্ড তাদের দ্রুত বেরিয়ে আসতে বলে, তবে প্রফেসর সুযোগ বুঝে একটা হাতল টেনে উক্ত গুহার মুখ বন্ধ করে দেন। এতে প্রফেসর আর আমির গুহার ভেতরে আটকা পড়ে যায়। আমির জানতে চায় প্রফেসর এমন কাজ কেন করলো। প্রফেসর জানায় সে তার কাজ শেষ করেই তবেই এইখান থেকে বের হবে, আর এর জন্য তার আমিরের সাহায্যের প্রয়োজন। অন্যদিকে বাইরে রোল্যান্ড, লুইস আর মিগুয়েল তারা গুহার মুখ খোলার চেষ্টা করছে। ভেতরে প্রফেসর গুহার দেয়ালে খোদাই করা লেখাগুলো বোঝার চেষ্টা করছিলেন। তার সাথে সাহায্য করছিল আমির। তারা বেশ খানিকক্ষণ গুহার ভেতরে থাকা আশেপাশে চিহ্নগুলো দেখছিল। আমির তখন খেয়াল করে পাশে পড়ে থাকা অর্ধখাওয়া ঘোড়াটি নড়ে চড়ে ওঠে। এতে আমির আর প্রফেসর দুজনেই বেশ ভয় পেয়ে যান। একটু পরে দেখা যায় ঘোড়ার পেটের ভেতর থেকে সেই ভয়ানক প্রাণীটি বেরিয়ে আসে। প্রাণীটি বেশ অদ্ভুত ভয়ঙ্কর দেখতে। প্রফেসর তখন ওই প্রাণীটির সামনে চলে আসে এবং তিনি ওই প্রাণীটিকে কিছু কথা বলেন। এরপর সে ওই প্রাণীটির কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরেন। তিনি প্রাণীটিকে দেবতা মানতে শুরু করেন, কিন্তু দেখা যায় ওই প্রাণীটি প্রফেসরকে তীব্রভাবে চাপ দেয়, যার ফলে প্রফেসর সেখানেই মারা যান। এইদিকে আমির এইসব দৃশ্য দেখে মারাত্মক ভয়ে সে গুহা খোলার চেষ্টা করে, কিন্তু দরজা খোলা যায় না। এতে আমির চিৎকার করে, ওই প্রাণীটি আমিরের কাছাকাছি চলে আসে। আর তখনই ওই পাশ থেকে রোল্যান্ডরা গুহার দরজা খুলে ফেলে এবং আমিরকে দ্রুত টেনে বের করে নেয়। আমির কোনোভাবে বেঁচে গেছে। এখন তাদের যত দ্রুত সম্ভব এই গুহা থেকে বের হতে হবে। আমির প্রফেসরের সেই নোটবুকটি নিয়ে সামনে পথ দেখাচ্ছে, তার পেছনে রোল্যান্ডরা। তারা খানিকক্ষণ হেঁটে একটা জায়গায় এসে দেয়ালে কিছু একটা সংকেত দেখতে পায়। আমির উক্ত সংকেতের মানে বোঝার চেষ্টা করছে, আর তখনই তার পেছন থেকে সেই ভয়ানক প্রাণীটির শব্দ শোনা যায়। তারা টর্চ মেরে দেখে, কিন্তু কিছুই দেখা যায় না। রোল্যান্ড তখন তাদের সবাইকে তাদের লাইটগুলো বন্ধ করে দিতে বলে। তো এরপর সবাই লাইট অফ করে খানিকক্ষণ চুপচাপ থাকে। তবে লুইস একটু পরে তার লাইটটি অন করে দেয় এবং দেখে তার ঠিক পাশে সেই ভয়ানক প্রাণীটি দাঁড়িয়ে আছে। মিগুয়েল দৌড়ে ওই প্রাণীটিকে আঘাত করতে গেলে প্রাণীটি আঁচড় দিয়ে মিগুয়েলের গলায় কেটে ফেলে। রোল্যান্ড আমিরকে পালাতে বলে এবং তখন আবার ওই প্রাণীটি লুইসকে টেনে নিয়ে চলে যায়। আমির একটা জায়গায় প্রচণ্ড ভয় পেয়ে চুপচাপ বসে আছে। একটু পরে সেখানে রোল্যান্ড চলে আসে। এরপর তারা দ্রুত আবার গুহার ভেতর দিয়ে এগোচ্ছে, কিন্তু তারা এখন কোথায় আছে আর কোথায় বা যাবে কিছুই বুঝে উঠতে পারছিল না। এখন বেঁচে আছে শুধুমাত্র আমির আর রোল্যান্ড। রোল্যান্ড এই গুহা থেকে বের হতে চায়, কিন্তু আমির চায় সে এই সব কিছু শেষ করে এইখান থেকে বের হবে, কারণ এই প্রাণীটি যদি বাইরে চলে যায় তবে সব মানুষকে তার হাতে জীবন দিতে হবে। রোল্যান্ড তখন বলে তাদের হাতে কী বা করার আছে, তারা তো শুধুমাত্র খনি শ্রমিক। যাই হোক, তো এরপর তারা আবার আস্তে আস্তে সামনে এগোচ্ছে। বেশ খানিকক্ষণ এগোনোর পরে তারা একটা জায়গায় এসে দেখে এইখানেও বেশ কিছু মানুষের কঙ্কাল পড়ে আছে। যুগ যুগ ধরে এই মানুষগুলো এইখানে আটকা পড়েছিল, তারা বের হওয়ার কোনো পথই খুঁজে পায়নি। এইসব দেখে আমিররাও বেশ ভেঙে পড়ে। তারাও কি তাহলে এই অন্ধকার গুহার ভেতর চিরজীবনের জন্য আটকা পড়ে যাবে? তো এইসব কথা ভেবে ভেবে তারা খুব বেশি ভেঙে পড়ে। তারা ওই জায়গায় বসে পড়ে। তো তখনই আমিরের মনে পড়ে যায় প্রফেসর তার নোটবুকের আরবি সংকেতগুলো বাম থেকে পড়তেন, যেখানে আরবি হরফ ডান থেকে পড়তে হয়। প্রফেসর এইখানে বড় ধরনের ভুল করেছেন, আর তাই তারা এতক্ষণ বিপরীত পথে ঘুরপাক খাচ্ছিল। তো এখন তাদের কাছে বের হওয়ার পথ একদমই পরিষ্কার, তারা বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। আর তখনই আমিরের পায়ের কাছের একটা গর্ত থেকে সেই ভয়ানক প্রাণীটি আমিরকে পা ধরে টান দেয়। রোল্যান্ড আমিরকে ধরার চেষ্টা করে, কিন্তু ওই প্রাণীটি আমিরকে টেনে উক্ত গর্তের ভেতর নিয়ে যায়। এতে করে রোল্যান্ড বেশ ঘাবড়ে যায়, কারণ আমিরকে ছাড়া এখন তার বের হওয়া মোটেও সহজ ছিল না। অন্যদিকে আমিরকে দেখা যায়, তার জ্ঞান ফিরে আসে এবং সে উঠেই দেখে তার ঠিক সামনেই সেই প্রাণীটি বসে আছে।
তখন সে সেখান থেকে দৌড়ে পালায়। এইদিকে রোল্যান্ডকে দেখা যায় সে বের হওয়ার পথ খুঁজতে খুঁজতে একটা জায়গায় চলে এসে দেখে এইখানে পুরনো মানুষের বেশ কিছু কঙ্কাল দিয়ে একটা স্তূপ তৈরি করা, যার উপরে একটা সুড়ঙ্গের পথ। অন্যদিকে আমির দৌড়ে একটা জায়গায় চলে আসে এবং সে দেখে এইখানে একটা জায়গায় আগুনের ফুলকি জ্বলছে, তার ভেতরে বেশ কিছু মানুষের কঙ্কাল রাখা। পেছনে একটা জায়গায় বসে আছে সেই ভয়ানক প্রাণীটি, আর তার এক হাত দিয়ে লুইসের মাথা সজোরে চেপে ধরে আছে। আমির প্রাণীটিকে লুইসকে ছেড়ে দিতে বলে, কিন্তু ওই ভয়ানক প্রাণীটি তখন লুইসের মাথা দেহ থেকে টেনে ছিঁড়ে ফেলে। এরপর প্রাণীটি আমিরের সামনে চলে আসে এবং আমিরকে ধরে ফেলে। তো আমির তখন তার হাতে থাকা একটা সূচালো লোহার টুকরো ওই প্রাণীটির পেটের ভেতর ঢুকিয়ে দেয়। এরপর সে সেখান থেকে দৌড়ে পালায়। খানিকক্ষণ এইভাবে অন্ধকারের ভেতর দিয়ে দৌড়ে সে সেই জায়গায় চলে আসে যেখানে একটু আগে রোল্যান্ড এসেছিল। তো আমির সেই কঙ্কালের স্তূপের উপর বের হওয়ার একটা সুড়ঙ্গ দেখতে পায়। সে আর দেরি করে না, দ্রুত সেই স্তূপের উপরে উঠতে শুরু করে। আর তখনই উপর থেকে রোল্যান্ড আমিরকে ডাকে। আমির কোনোভাবে সে সুড়ঙ্গে উঠতে সক্ষম হয়, কিন্তু দেখা যায় এই সুড়ঙ্গটা অনেকটা উঁচু। তো এরপর তারা আস্তে আস্তে উক্ত সুড়ঙ্গ পেয়ে উপরের দিকে উঠতে শুরু করে এবং যাওয়ার পথে রোল্যান্ড বেশ কিছু ডায়নামাইট সুড়ঙ্গের পথে রেখে যায়। তো এরই মাঝে সেই ভয়ানক প্রাণীটিও চলে এসেছে এবং সেও উক্ত সুড়ঙ্গ বেয়ে উপরের দিকে উঠছে। এই প্রাণীটি বাইরে বের হলে সব মানুষদের হত্যা করবে, সুতরাং কোনোভাবেই তাকে বাইরে যেতে দেওয়া যাবে না। তো পৃথিবীর মানুষদের আর নিজের পরিবারের কথা ভেবে আমিররা একটা কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। ওই প্রাণীটি যখন ডায়নামাইটের ঠিক কাছে চলে আসে, আমিররা তখন দ্রুত ডায়নামাইটের চাবি ঘুরিয়ে দেয় এবং সেখানে একটা বড়সড় ব্লাস্ট হয়। এই ব্লাস্টে আমির আর রোল্যান্ড সহ ওই ভয়ানক প্রাণীটিও সেখানেই মারা যায়। আর এই কঠিন আত্মত্যাগের ভেতর দিয়ে আজকের মুভির ইতি ঘটে। তো মুভিটি কেমন লাগলো আপনাদের কাছে কমেন্টে জানিয়ে দিন, আর ভালো লাগলে একটি লাইক, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তারপর কেমন আছেন সবাই? খুব ভালো, তাই না? আজ এ পর্যন্তই, কথা হবে সামনের ভিডিওতে, যা খুব শীঘ্রই আসতে চলেছে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।